আজকের দিনে দাঁড়িয়ে সবাই মোটামুটি আমরা তো ক্লাসে যাচ্ছি, প্র্যাকটিস করছি, কাজবাজ আমাদের প্র্যাকটিক্যাল ওয়াইজ আমরা কাজগুলো করছি, প্রজেক্ট ওয়াইজ কাজগুলো করছি, জমা দিচ্ছি, ক্যানভাস চলছে, সমস্ত কিছুই আমাদের সব কিছু অন ট্র্যাক রয়েছে ঠিকই। তো সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, টেকনিক্যাল আমাদের যে পার্টগুলো সমস্ত কিছুই প্রায় স্ট্রং থাকছে। আজকের আমাদের যদি কেউ কোনো মডেল করতে বলে, যদি কেউ কোনো টেক্সচার করতে বলে বা লাইটিং করতে পারে, আমরা সেই জিনিসটা খুবই ইজিলি করে দিতে পারবো। সেই জায়গাটা আমাদের রেগুলার প্র্যাকটিসের জন্য রেডি হয়ে আছে। বাট একটা জায়গা যেটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের জব ক্র্যাক করার জন্য, যেটা আর কি আমাদের ইন্টারভিউটা, ঠিক আছে, যেটা আর কি আমাদের টেকনিক্যাল যারা এক্সপার্ট থাকেন কোম্পানিতে বা সিনিয়র থাকেন, তারা একটা ইন্টারভিউ রাউন্ড কন্ডাক্ট করেন। তো সেই ইন্টারভিউটাও ক্র্যাক করাটা খুবই ইম্পর্টেন্ট। তো সেই ইন্টারভিউটাতে কি হয় অ্যাকচুয়ালি, তো ইন্টারভিউটাতে অ্যাকচুয়ালি কিন্তু এখানে ইন্টারভিউটা বলতে পারো যে দুটো পার্টে ভাগ থাকে। কীরকম? লাইক একটা পার্ট হয় টেকনিক্যাল রাউন্ড থাকে, যেখানে তোমাদের টেকনিক্যাল অ্যাসপেক্টে বিভিন্ন কোশ্চেন্স অ্যান্সার করতে হতে পারে। সেকেন্ড হচ্ছে একটা স্কিল বেস, মানে সফট স্কিল বেস কাইন্ড অফ বলতে পারো, যে নন টেকনিক্যাল কিছু কোশ্চেন অ্যান্সার্স থাকবে, যেখানে তোমার পার্সোনালিটি, তোমার অ্যাটিটিউড, তুমি প্রেশারের মধ্যে কীরকমভাবে কাজ করো, অ্যাকচুয়ালি তোমাকে, তোমার ব্যক্তিত্ব বা তোমার পার্সোনালিটি থাকে, তারা টেস্ট করে কীভাবে তুমি জিনিসগুলোকে হ্যান্ডেল করছো। তো এই পার্টগুলো, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আজকে একটু আমরা ডিসকাস করব, ঠিক আছে? তো আমরা আজকে ফার্স্টে একটুখানি টেকনিক্যাল জিনিসগুলো নিয়ে একটুখানি যদি ডিসকাস করি। সাপোজ ধরো আজকে আমাদের কাছে একটা টেস্ট ফাইল এলো, মডেলিং বলো, টেক্সচারিং বলো, লাইটিং বলো। তো সেটার আমরা টেস্ট ফাইল তো আমরা করলাম, কাজ করলাম, সেটাকে আমরা সাবমিট করছি। সাবমিট করার পর সেটা অবশ্যই যখন আমাদের অ্যাপ্রুভাল আসবে, সেটার তারপরেই নিশ্চয়ই আমরা সেই পরের নেক্সট এইচআর রাউন্ড বা আমাদের ইন্টারভিউ রাউন্ডে সেটা অ্যাপ্রুভ হয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তখন আমাদের কাছে কিছু কোশ্চেন অ্যান্সারের ব্যাপার চলে আসছে। আমি তোমাদের সাথে একটু স্ক্রিনটা শেয়ার করছি, ঠিক আছে? একটা মিনিট। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? একটু একটু কেউ বলো স্ক্রিনটা দেখা গেলে। হ্যালো? হ্যাঁ স্যার, দেখা হ্যাঁ যাচ্ছে। স্যার। দেখা হ্যাঁ যাচ্ছে স্যার। তো? ওকে ওকে ওকে। তো আমি কিছু স্পেসিফিক, খুব বেসিক কিছু কোশ্চেন অ্যান্সারের বলতে পারো যে স্যাম্পেল এনেছি তোমাদের সামনে, যেগুলো আর কি তোমরা এই জিনিসগুলো এইভাবে একটু নিজেদেরকে গ্রুম করতে পারো, প্রিপেয়ার করতে পারো ইন্টারভিউয়ের আগে। খুব স্পেসিফিক, খুব সিম্পল কিছু কোশ্চেন অ্যান্সার, যেগুলো আর কি আমরা কিন্তু এই জিনিসগুলো নিয়ে কাজ করছি, ঠিক আছে? বাট যখন কেউ আমাদের কাছে কোশ্চেন্স করে, সেই অ্যান্সারটা, মানে অ্যান্সারটাকে আমাকে একটু গুছিয়ে একটু বলতে হবে। সেই অ্যান্সারটা গোছানো আমাদের কাছে থাকে না। আমরা জানি, আমরা আজকের আমাকে যদি কেউ একটা বটলের মডেল করতে দেয়, আমরা সেই বটলের মডেলটা খুব ইজিলি করে দিতে পারবো, বাট সেই জিনিসটাকে গুছিয়ে একটু রিপ্রেজেন্ট করে আমাদের করতে হবে এইচআর রাউন্ডে, বা যখন টেকনিক্যাল, আমাদের কোনো টেকনিক্যাল এক্সপার্ট আমাদের কাছে জিজ্ঞেস করবে যে একটা বোতল তুমি কীভাবে বানালে, তো সেই জিনিসগুলোকে আমাকে একটুখানি গুছিয়ে রাখতে হবে, একটু ব্যাপারটাকে ভার্বালি ব্যাপারটাকে সাজিয়ে রাখতে হবে, ঠিক আছে? তো স্পেসিফিক আমি কিছু একটু কোশ্চেন অ্যান্সার তোমাদের সাথে শেয়ার করছি। যেরকম ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে হোয়াট ইজ 3D মডেলিং, 3D মডেলিং বলতে তুমি কী বোঝো, ঠিক আছে? তো 3D মডেলিং সবাই তো আমরা করেছি। আজকে স্পেসিফিক প্রথমেই তো আমরা 3D যখন আমরা সফটওয়্যারটা শিখছি, তখন আমরা কি জানছি? প্রথমে আগে মডেল করাটাই আগে জানছি, তো মডেলিংটাই তো আমাদের বেস। তো ফার্স্টে আমরা দেখছি কি বলছে, যে এখানে 3D modeling is the process of creating a three-dimensional representation of an object using specialized software. It involves creating vertex, edges, and polygons to form a shape of an object that can be used in games, films, animation, and visualization. ঠিক আছে? খুব সিম্পলভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে, যেখানে বলাই হচ্ছে যে আমরা যখন একটা মডেলকে বানাচ্ছি, একটা মডেলকে একটা শেপ দিচ্ছি, একটা ফ্রম দ্য শেপ, ওখানে আমরা কি করছি, এখানে আমাদের ভার্টেক্স, এজ, পলিগনসগুলোকে আমরা মডিফাই করছি, সেগুলোকে নিয়ে টুইক করছি, সেগুলোর ওপর এক্সট্রুড আমাদের সমস্ত টুলসগুলোকে দিয়ে মডিফাই করে সেই আমরা মডেলটাকে রেডি করছি। দেন সেটা আমরা কোথায় ইউজ করছি? বিভিন্ন ফিল্মসের ক্ষেত্রে বা অ্যানিমেশনস তৈরি করার ক্ষেত্রে, গেমসের মধ্যে সেই জিনিসগুলোকে, বা ভিজুয়ালাইজেশনস ক্ষেত্রে। ভিজুয়ালাইজেশনস বলতে এখানে বলতে পারো যে সামথিং কিছু প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট, দেন কোনো ধরো তুমি কিছু ইন্টেরিয়ার এক্সটেরিয়ার কিছু তোমার এখানে বানিয়ে কাউকে কিছু দেখাচ্ছ, এই জিনিসগুলোকে ভিজুয়ালাইজেশন বলা হয়ে থাকে, ঠিক আছে?
তো থ্রিডি মডেলিং এই জিনিসটা খুব ইজিলিভাবেই আমি এখানটা বলে দিতে পারলাম যে থ্রিডি মডেলিং কী জিনিসটা হতে পারে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা কীরকমভাবে বললাম? হ্যাঁ স্যার। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাই। তোমরা কিন্তু বলবে, হ্যাঁ, যদি কিছু কোনো জায়গায় মনে হয় যে এখানে কিছু তোমার সমস্যা হচ্ছে বা কিছু বুঝতে অসুবিধা হচ্ছে, ফ্রি মাইন্ডে বলবে, ঠিক আছে? এটা ওপেন ফোরাম, তোমরা মাইক অন করে আমাকে এই কোয়ারিটা করো, ঠিক আছে? আচ্ছা, দেন কি আসছে দেখো, মডেলিং রিলেটেডই আর একটা নেক্সট কোশ্চেন কি বলছে, হোয়াট ইজ টোপোলজি অ্যান্ড হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। ওকে, তো অবশ্যই আমরা টোপোলজি জিনিসটা নিশ্চয়ই শুনেছি যখন মডেলিং আমরা করেছি। তো টোপোলজিটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? টোপোলজিটা কী করে অ্যাকচুয়ালি এখানে বলছি কি, টোপোলজি রেফার্স টু দ্য অ্যারেঞ্জমেন্টস অফ পলিগনস, এজেস অ্যান্ড ভার্টিসিস ইন এ 3D মডেল। গুড টোপোলজি, আচ্ছা ঠিক আছে, প্রথমে এইটুকুনি পার্টে আমরা একটু ডিসকাশন করি। টোপোলজি রেফার্স টু দ্য অ্যারেঞ্জমেন্টস অফ পলিগনস, এজেস অ্যান্ড ভার্টিসিস ইন আ 3D মডেল। তো এখানটায় আজকের ধরো তুমি একটা মডেল বানালে, সাপোজ একটা মডেল সামথিং, একটা বটলই বলছি, ঠিক আছে, একটা বটলের তুমি মডেল বানালে। সেই মডেলটার যখন তুমি টোপোলজিটাকে সেট করছো, সেই টোপোলজিটা নিশ্চয়ই যে আমাদের এজেসগুলো থাকছে, একটা এজেস থেকে আরেকটা এজেসের মধ্যে যে গ্যাপিংটা, ঠিক আছে, সেই গ্যাপিংটা যেন একটা ইউনিফর্মে থাকে। কখনই যেন না একটা এজ, দুটো এজের মধ্যে গ্যাপ একটু বেশি, আবার পরের দুটো এজের মধ্যে গ্যাপটা অনেকটা অনেকটা বেশি, বা একটা গ্যাপটা একটু কম আর একটু, আর পরের এজটার গ্যাপটা একটু বেশি। তো এইখানে কম বেশি এই জিনিসটা যেন না হয়, ঠিক আছে? তো একটু যদি আমি তোমাদের দাঁড়াও, যদি একটু কিছু দেখাতে পারি। sorry, sorry। এই যে আমি একটু ফেসটা দিয়ে দেখি, এই যে এখানটা দেখতেই পাচ্ছি যে এটা হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানটায় যে আমাদের যে টোপোলজিটা রয়েছে প্রচণ্ডভাবে যেভাবে ঘেঁটে রয়েছে, এখানে কোনো ইউনিফর্মই নেই জিনিসটা। এবারে যদি আমি সাইডের এই টোপোলজিটা দেখি, কত সুন্দরভাবে ব্যাপারটা অর্গানাইজড রয়েছে, আমাদের যে এজেসগুলো খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউট রয়েছে। এই ডিস্ট্রিবিউশনটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এটা শুধুমাত্র ফেস নয়, এগুলো কিন্তু প্রপসের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, ঠিক আছে? দাঁড়া আমি দেখছি এখানটায়, যদি একটু প্রপস মডেলস বলে সার্চ করি, আশা করি কিছু পাবো। না সরি, এই জায়গাটা সেরকম কিছু আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখলেও একটু বুঝতে পারবে। তো এইখানটা, এই জায়গাগুলো, এই যে ধরো এই যে স্পেসিফিক পার্টটা রয়েছে, এখানটা দেখতেই পাচ্ছ, এখানে টোপোলজিটা কিন্তু ওয়েল মেনটেন্ড নয়, ঠিক আছে? জায়গাটাতে আমাদের যে এই এজেসগুলো, এখানে দেখো ব্যাপারটা শেষ হয়ে গেল, মানে নিশ্চয়ই এই লুপটা এখান থেকে নিশ্চয়ই এই লুপে যেত, বা এই ভার্টেক্স পয়েন্ট এই ভার্টেক্সের সাথে কানেক্ট হতো। তো এই কানেকশানসগুলো, তারপরে দেখো এখানে যে এজেসগুলো রয়েছে, আর এই যে এজেসগুলো রয়েছে, এই এজেসগুলোর মধ্যে কোনো কানেকশান নেই, জাস্ট এটা বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা একটা ব্যাড এক্সাম্পল। দেন এটা দেখো, এটাতে কি হচ্ছে, এখানটা দেখো এই জায়গাগুলো ট্রায়াঙ্গেল চলে আসছে। তো অবশ্যই আমরা ট্রায়াঙ্গেলটা সবসময় অ্যাভয়েড করব, যাতে আমরা পরবর্তী ক্ষেত্রে বেটার শেডিং বা বেটার ডিফরমেশন যদি আমরা পেতে চাই, আমাদের সবসময় কী করতে হয়, কোয়াড ফেজটাকে আমাদের মেনটেন করতে হয়। তো এই জায়গাগুলো আমাদের
খেয়াল রাখতে হবে। আমাদের এই জিনিসগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু ব্যাড টোপোলজির মধ্যে পড়ে। তো আমরা ধরো শেপটা আমি এনে দিলাম, দেখো এখানে এই গুড টোপোলজি যে আমাদের যে এটা রয়েছে, বলতে পারো যে এক্সাম্পলটা বা এখানে যে প্রিভিউটা রয়েছে, এটা তিনটের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই। যখন আউটপুট বার করছে রেন্ডার করে, কিন্তু খুব একটা ডিফারেন্স আমাদের দেখতে পাচ্ছি না। কিন্তু যখন তুমি এই জিনিসটাকে অ্যাজ এ টেস্ট ফাইল, তুমি যখন মায়া ফাইলটাকে তুমি কোম্পানিতে পাঠাবে, তখন কিন্তু ওরা ওয়ার ফ্রেমটা চেক করবে। অ্যাকচুয়ালি আমাদের দেখবে যখন আমাদের ইন্টেরিয়ার বা এক্সটেরিয়ার প্রজেক্টটা যখন সাবমিট হয়, তখন ওখানে কিন্তু আমরা একটা ওয়ার ফ্রেম পাস দিয়ে থাকি। তো ওয়ার ফ্রেম পাসটা কেন দিই? এটা দেখানোর জন্যই যে আমাদের টোপোলজিটা খুবই ভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে বা ওয়েল অর্গানাইজডভাবে আছে। তো সেটা কিন্তু একটা বলতে পারো তোমার একটা পজিটিভ মার্ক তুমি ওখানে পাচ্ছ। তো এই যে এখানটায় যদি আমি যখন তোমার ওয়ারফ্রেম পাশে এরকম একটা টোপোলজির বলতে পারো প্রিভিউ যদি তুমি দাও, তখন ওখানে কিন্তু তুমি কিন্তু একটা নেগেটিভ মার্ক পেয়ে গেলে যে না, ছেলেটা বা স্টুডেন্টটা এখানে ঠিকঠাক কাজ করেছে ঠিকই, মানে মডেলের শেপটাকে এনেছে, বাট টোপোলজি রিলেটেড তার নলেজটা খুব কম রয়েছে। তো সেইখানে তুমি কিন্তু আদার্স যে ধরো তোমার কম্পিটিটিভ যে একজন আছে, সেই যদি খুব ভালো একটা টোপোলজি প্রোভাইড করে থাকে, সে সিলেক্ট হয়ে যাবে, তুমি কিন্তু ওখানটায় ডিসিলেক্ট হয়ে যেতে পারো। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু টোপোলজি জিনিসটা মডেলিংয়ের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? তো এখানে দেখতেই পাচ্ছ এই টোপোলজিটা কত সুন্দরভাবে জিনিসটা কিন্তু ডিস্ট্রিবিউট হয়েছে। এখানে প্রত্যেকটা এজেস দেখো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা কন্টিনিউয়েশন রয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত একটা কন্টিনিউয়েশন রয়েছে, কিন্তু এগুলো দেখো সেরকমভাবে কন্টিনিউয়েশনগুলো ডিস্টার্ব হয়েছে, তাই তো? তো এই জিনিসগুলো আমাদের যখন আমরা মডেল করব, অবশ্যই খেয়াল রাখবো যে একটা মডেল যখন করব, তখন তাতে টোপোলজি যেন খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউট থাকে। ঠিক আছে? রাইট? তাহলে বোঝাতে পারলাম টোপোলজি জিনিসটা কি হতে পারে। হ্যালো? হ্যাঁ স্যার। ওকে, ওকে। তো এখানটাতে তারপর কি বলছে যে টোপোলজিটা, তো আমরা এখানে আমরা জানলাম যে টোপোলজিটা কি জিনিস, ঠিক আছে? দেন কি বলছে, অ্যান্ড হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। এটা এত মানে ইম্পর্টেন্ট কেন? ইম্পর্টেন্ট এই কারণেই, যত আমরা টোপোলজিটাকে স্মুথ রাখবো, যত আমরা টোপোলজিটাকে ওয়েল ডিস্ট্রিবিউট রাখবো, তত কি হবে আমাদের শেডিংয়ের ক্ষেত্রে। শেডিং বলতে ধরো তুমি একটা স্টিলের বোতল বানিয়েছো, ঠিক আছে? এবার স্টিলের বোতলটাতে তোমার যদি যে টোপোলজিটা ওয়েল ডিফর্ম বা ওয়েল না থাকে, অপটিমাইজ না থাকে, তোমার যে কী বলবো ওটা, আমাদের টোপোলজিটা, তো সেক্ষেত্রে কী হবে যে প্রপার যে রিফ্লেকশন, ধরো একটা স্টিলের বোতলের উপরে যখন আমরা একটা লাইট ফেলি, তখন কি একটা খুব সুন্দর একটা রিফ্লেকশান আমাদের কাছে আসে। সেই রিফ্লেকশানটা কিন্তু আসবে না। কেন তা আসবে না? সেখানে কিন্তু ওই যে টোপোলজিটা যেহেতু আমাদের কাছে ঠিক ডিফর্মভাবে, ঠিক সুন্দরভাবে অর্গানাইজ ছিল না, সেই ক্ষেত্রে কি হবে, আমাদের যে আউটপুটটা আমরা পাবো না। ঠিক আছে? দেন কি আরেকটা কি সমস্যা হতে পারে? ইউভি। আমরা ইউভি আনর্যাপ করতে প্রচণ্ড সমস্যা হবে। একই জানো ইউভি খুবই একটু কমপ্লিকেটেড। তো সেই ক্ষেত্রে যদি আমাদের মডেলটা সেরকম সুন্দরভাবে যদি ওয়েল অর্গানাইজ না থাকে, তাদের টোপোলজিটা, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইউভি আনর্যাপ করতে প্রচণ্ড সমস্যা হতে পারে। ঠিক আছে? দেন কি আছে? শেডিং তো বললাম যে অ্যাকচুয়ালি যখন আমাদের ধরো তুমি একটা লাইট ফেলবে, সেই লাইটের কিন্তু যে প্রপার সুন্দর একটা রিফ্লেকশন, সেই রিফ্লেকশন বা বলতে পারো যে স্পেকুলারটা, সেই স্পেকুলারের কিন্তু একটা ডিস্টারবেন্স আসবে। তো টোপোলজিটা এই জন্য এই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আর এটা কী বলছে যে ক্রিয়েট স্মুথ ডিফরমেশন ডিউরিং অ্যানিমেশন। ঠিক আছে? তো অ্যানিমেশনের সময় কী হয় অ্যাকচুয়ালি, তো আজকে আমরা যে মডেলসগুলো করছি, স্পেসিফিক্যালি আমি যদি বলি ক্যারেক্টার মডেলের ক্ষেত্রে, তো ক্যারেক্টার মডেলে কী হচ্ছে, আমরা ধরো একটা হাতটাকে, আমরা হাতের পার্টটা ধরো শোল্ডার থেকে আমি যদি রিস্ট পর্যন্ত একটুখানি ব্যাপারটাকে নিয়ে কথা বলি, তো সেক্ষেত্রে কী হয়, আমাদের শোল্ডার থেকে রিস্টের মধ্যে কোন জায়গাটা ডিফর্ম হয়, আমাদের এলবো পার্টটা। তো ওই জায়গাটায় আমাদের যদি ঠিকঠাকভাবে ডিফরমেশন না থাকে, ডিফরমেশন বলছি, যদি ঠিকঠাকভাবে টোপোলজি ঠিকঠাকভাবে ওয়েল অর্গানাইজড না থাকে বা ডিস্ট্রিবিউট না থাকে, তাহলে কী হবে, ঠিক সুন্দরভাবে সেই আমাদের এলবো যেরকমভাবে বলতে পারো যে ভাঁজটা হয়, সেই ভাঁজটা কিন্তু আসবে না।
স্পেসিফিক্যালি আমাদের যে জায়গাগুলোয় মাসেল টেনশন আসে, মেনলি ধরো আমাদের মুখ, আমরা যখন কথা বলছি, আমাদের যে ঠোঁটের পার্টটা, আমাদের যে চিকের পার্টটা, এই জায়গাগুলোতে কিন্তু একটা মাসেলস বলতে পারো যে টেনশনস কাজ করে। তো এই জায়গাগুলোতে আমাদের যখন মডেল করতে হয় সেই ক্ষেত্রে আমাদের কিন্তু টোপোলজিটা খুব সুন্দরভাবে মেনটেন করে রাখতে হয়। তো যদি আমরা একটা দেখি এক্সাম্পল ফেস টোপোলজির ক্ষেত্রে, এই যে, ঠিক আছে। তো এই যে দেখতেই পাচ্ছি এখানে আমাদের, না, ছবিটা খুবই লো কোয়ালিটি, একটু দাঁড়া, একটু হাই কোয়ালিটি নিই। হুম, তো দেখতেই পাচ্ছি এখানে দেখো এই যে আমাদের যে চোখের পার্টটা একটা সার্কেল আসছে, দেন আমাদের যে ঠোঁটের পার্টটা এখানে একটা সার্কেল ক্রিয়েট করা হচ্ছে, দেন এখানটা দেখো নাকের পার্টটা একটা লুপ জেনারেট করা হচ্ছে। তো এই জিনিসগুলো কেন করা হচ্ছে, এইভাবেই কেন আমরা এই জিনিসগুলোকে ঘোরাচ্ছি? তুমি প্রত্যেকটা যে কটা তুমি রেফারেন্স দেখবে, আর নেটে গুগলে বলো, তুমি সব কটারই ক্ষেত্রে দেখবে এই একই ফরমেশন, একই টোপোলজি মেনটেন করা হয়েছে। কেন মেনটেন করা হয়েছে? অ্যাকচুয়ালি কী হচ্ছে, যখনই আমাদের ধরো এর পরবর্তী ক্ষেত্রে এটার উপরে রিক করা হবে, তো সেই ক্ষেত্রে কী হবে, আমাদের ধরো কিছু ফেসিয়াল এক্সপ্রেশনস তৈরি করতে হতে পারে, বা লিপসিং করতে পারে, যখন যেখানে আর কি ক্যারেক্টারটা কথা বলবে। তো ওই ক্ষেত্রে কী হবে, এই যে মুখের যে নিচের পার্টটা, চিনের পার্টটা, এটা কী হবে, আপ ডাউন করবে। তো সেই ক্ষেত্রে কী হবে, এখানে একটা বলতে পারো যে মেশের মধ্যে একটা টেনশন ক্রিয়েট হবে। তো সেই টেনশনটাকে হ্যান্ডেল করার জন্য এই লুপটা এরকমভাবে ঘুরিয়ে আমাদের রাখতে হবে, নইলে কিন্তু ঠিকঠাকভাবে ডিফর্মেশন হবে না। ঠিক আছে? তো প্রপার ডিফর্মেশনের জন্য আমাদের কিন্তু টোপোলজিটাকে খুব সুন্দরভাবে এক্স্যাক্ট এই ফরম্যাটটাই আমাদের মেনটেন করে মডেলটাকে বানাতে হবে। যে ওই কোনো রকমভাবে এরকম লম্বা করে একটা এজ নিলাম, যে কোনো প্রকার একটা শেপ দিয়ে দিলাম, বাট সেটা কিন্তু আমার ইন্ডাস্ট্রি রেডি কিন্তু হবে না। হ্যাঁ, সেক্ষেত্রে বলতে পারো সেই জিনিসটাকে তুমি সুন্দর একটা টেক্সচার করে লাইট করে রেখে দিলে, ব্যাস, এর বেশি কিন্তু তুমি ওটাকে নিয়ে আর অ্যানিমেশন করতে পারবে না। অ্যানিমেশন রেডি করার জন্য তোমাকে কিন্তু এই টাইপের আমার এজ লুপ দরকার, নইলে কিন্তু সেটা অ্যানিমেশন রেডি হবে না। ঠিক আছে? তো এই হচ্ছে টোপোলজির ব্যাপার। তো টোপোলজি সম্বন্ধে আশা করি কিছুটা আইডিয়া দিতে পেরেছি, কিভাবে টোপোলজি মেনটেন করতে হয়, কেন আমরা টোপোলজিটাকে ইম্পর্টেন্স দেব। কি কিছু ইন শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যালো, কেউ কিছু একটু রিপ্লাই দাও। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার শোনা আচ্ছা, যাচ্ছে। ব্যাপারটা বোঝা গেল তো, জিনিসটা কি বোঝাতে চাইছি, জিনিসটাকে কেন আমি ইম্পর্টেন্স দিচ্ছি এই টোপোলজি জিনিসটাকে। আর তোমাকে যদি হ্যাঁ স্যার। ইন্টারভিউ সেশনে যদি জিজ্ঞেস করে যে টোপোলজি রিলেটেড কোনো কোশ্চেন, আশা করি তোমরা এবার অ্যান্সার দিতে পারবে। হ্যাঁ স্যার। রাইট? ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটু নেক্সট কোশ্চেনের দিকে যাই। নেক্সট কি আসছে? আচ্ছা, হোয়াট আর কোয়াডস, ট্রায়াঙ্গেলস অ্যান্ড এনগনস। ওকে, তো কোয়াডস ট্রায়াঙ্গেল এটা খুবই, মানে তোমরা শুনেছো, তোমাদের স্যার ম্যাডামরা নিশ্চয়ই মডেলিংয়ের সময় তোমাদের বারবার বলেছে যে যখনই তোমরা মডেল করবে, কোয়াড ফেসটাকে মেনটেন করে কাজ করবে। কেন কেন করবে, এটা তো কোশ্চেন। তো কেনর উত্তরটা হবে হচ্ছে, অ্যাকচুয়ালি জিনিসটা হবে আমাদের ডিফর্মেশনের জন্য। অ্যাকচুয়ালি ডিফর্মেশন, বা আমাদের যদি সুন্দরভাবে আমরা সেই মডেলটাকে ইউভি কাট করতে চাই, বা তার উপরে যদি সুন্দরভাবে আমরা একটা লাইট সেটের কাজ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কোয়াড বা আউটপুটটা আমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো কোয়াড অ্যাকচুয়ালি কোনটাকে বলছে? ফেসেস উইথ 4 এজেস অর 4 ভার্টেক্সেস। ঠিক আছে? তো যে ফেসটা আর কি চারটে ভার্টেক্স বা চারটে এজ নিয়ে তৈরি হচ্ছে, সেটাকে আমরা কোয়াডস ফেস বলে থাকছি। ঠিক আছে? প্রেফার্ড বিকজ দে ডিফর্ম ওয়েল, বলেই দিলাম যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, এই যে কোয়াড ফেস থাকলে আমরা সুন্দরভাবে সেটাকে ডিফর্ম করতে পারি। আশা করি যাদের
রিগিং ক্লাস হয়ে গেছে তারা এটা ভালোভাবে রিলেট করতে পারবে। অ্যাকচুয়ালি যখন আমরা ওয়েট পেন্ট করি, তো সেই ক্ষেত্রে যদি সেটা ট্রায়াঙ্গেলে থাকে আমাদের ওয়েট পেন্ট করতে একটু প্রবলেম হয়, একটু না অনেকটাই প্রবলেম হয়। বাট আমরা যদি মডেলটা কোয়াড ফেসে থাকে সেটার ওয়েট পেন্ট করতে আমরা খুব ইজিলি ওয়েট পেন্ট করে দিতে পারবো এবং রিগিংয়ের যে আউটপুটটা খুব সুন্দরভাবে আসবে। ঠিক আছে, এটা যাদের রিগিং হয়ে গেছে তারা ভালোভাবে ওটা রিলেট করতে পারবে আশা করি। তো ট্রায়াঙ্গেলটা ওটাই বলছে, কি বলছে, ট্রায়াঙ্গেল বলছে যে ফেসেস উইথ 3 এজেস, ওকে, কমনলি ইউজড ইন গেম ইঞ্জিনস। 3 এজেস বলতে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে যে ফেসগুলো আমরা দেখতে পাবো সেগুলো আর কি 3টে ভার্টেক্স আর 3টে এজেস দিয়ে তৈরি হয়। আর এগুলো অ্যাকচুয়ালি গেম ইঞ্জিনের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। ধরো সামথিং আমাদের যে ইউনিটি আর আনরিয়েল ইঞ্জিন, এগুলো তো গেম ইঞ্জিনের মধ্যে পড়ে। তো গেম রেডি ক্যারেক্টার যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে ট্রায়াঙ্গেলটা ইউজ অনেক সময় করা হয়ে থাকে। ঠিক আছে, দেন কি বলছে এনগনস মানে হচ্ছে মোর দ্যান 4 এজেস অর 4 ভার্টেক্সেস। ধরো একটা তোমার কাছে ফেস তুমি দেখছো তোমার মডেলের মধ্যে রয়েছে, যেখানে 3টে 4টে তো বাদ দাও, সেখানে হয়তো 5টা বা 6টা তোমার ভার্টেক্স নিয়ে ওই ফেসটা তৈরি হচ্ছে, তো সেগুলোকে আমরা বলেই থাকি এনগনস। ঠিক আছে, বাট ওই জিনিসটা বা ওই ফেসটা কিন্তু খুবই প্রবলেমেটিক, পরবর্তী ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করবে। তো ওই জন্যই বলছে জেনারেলি অ্যাভয়েডেড, মানে অ্যাভয়েড করা হয়ে থাকে অ্যাজ দে মে ক্রিয়েট শেডিং অর ডিফরমেশন প্রবলেমস। ঠিক আছে, তো এগুলো আর কি এই টাইপের ফেসেসগুলো আমাদের যখন শেডিং বা ডিফরমেশনের পার্ট আসবে, শেডিং বলতে ধরো টেক্সচারিং লাইটিংয়ের পার্টটা, তো ওই সময় কি হবে, ঠিক ওই জায়গাটা ধরো যে জায়গাটা তোমার ওই এনগনটা রয়েছে, ফেসটার আমাদের 4টে ভার্টেক্স দিয়ে তৈরি হচ্ছে না, সেই জায়গাটা দেখবে তার যে শেডিংটা ধরো ওই জায়গাটা একটু হালকা ব্যাপারটা কীরকম তুবড়ে আছে বা বেঁকে রয়েছে, এরকম একটা ফিল দেবে তোমাকে। ঠিক প্রপার যে একটা স্মুথ সারফেস, সেই সারফেসের আউটপুটটা তোমাকে দেবে না। ঠিক আছে, যখন তুমি লাইট ফেলবে ওই সারফেসের ওপরে, যেখানে আর কি ওই রকম ওই টাইপের কোনো ফেস থাকবে, তখন দেখবে ওই জায়গায় কোনো ঠিক প্রপার যে একটা স্মুথ স্পেকুলারটা তুমি পাবে না। ওখানে মনে হবে যেন জায়গাটা তুবড়ে আছে, যেরকম গাড়ি ধাক্কা দিলে গাড়িতে কেউ ধাক্কা মারে একটা পার্ট তুবড়ে যায়, সেই রকম মনে হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে শেডিংয়ের প্রবলেম হতে পারে। নেক্সট কী বলছে, অর ডিফরমেশন প্রবলেম। ডিফরমেশন হলে বুঝতেই পারছো অ্যাকচুয়ালি যেটা আর কি আমাদের অ্যানিমেশনের পার্টটা হয়। অ্যানিমেশনে যখন আমরা ধরো হাতটাকে নিয়ে একটু মুভমেন্ট করছি, বা আমি ধরো বডিটাকে একটু সামনের দিকে ঝোঁকাচ্ছি বা সামথিং কোনো একটা পোজ বানাচ্ছি, তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখতে পাবো আমাদের যে স্কিনটা বা মেশটা খুব বাজে রকমভাবে ডিফর্ম হবে, যেটা খুব মানে রিয়েলিস্টিক নয় বা ন্যাচারাল নয়। তো এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য আমরা সবসময় কী করব, এই এনগনসটাকে অ্যাভয়েড করব। ঠিক আছে, যত আমরা অ্যাভয়েড করে চলবো তাতে কি হবে, আমাদের প্রপার শেডিং আসবে, প্রপার ডিফরমেশন আমরা পারবো, মানে ফার্দার আমাদের মডেল করার পর ফার্দার আমাদের কোনো প্রবলেম আসবে না। ঠিক আছে, তাহলে কোয়াডস, ট্রায়াঙ্গেলস, এনগনস কী এবং কেন এই জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করব, মেনলি ট্রায়াঙ্গেল আর এনগনসটাকে কেন অ্যাভয়েড করব, কোয়াডটাকে কেন প্রেফার করছি, বোঝাতে পেরেছি আশা করি। স্যার হ্যাঁ বলো। স্যার এনগনটা আরেকবার একটু বললে ভালো হতো, এনগনটা, মানে আচ্ছা জিনিসটা। হ্যাঁ জিনিসটা, আচ্ছা এনগনটা অ্যাকচুয়ালি বলতে পারো যে ধরো একটা তোমার কাছে ফেস আছে, সেই ফেসটা 4টের অধিক, মানে এখানে কি বলছে, ফেসেস উইথ মোর দ্যান 4 এজেস। আজকের ধরো তুমি একটা সিলিন্ডার বানাচ্ছ, ডিফল্ট যে সিলিন্ডার মায়াতে হয়, তুমি যখন সিলিন্ডারটা বানাচ্ছ, সিলিন্ডারটা বানানোর পর আমরা যদি ক্যাপস দেখবে ডান দিকে যে অ্যাট্রিবিউট থাকে না, ক্যাপস হাইট সাব ডিভিশনস, ওখানে ক্যাপসটাকে আমরা তো 0 করে দিই ট্রায়াঙ্গেলটাকে অ্যাভয়েড করার জন্য। ঠিক, হ্যাঁ হ্যাঁ তো ওই সময় দেখবে আমরা যদি আমাদের সাব ডিভিশনসটা মানে ভার্টিক্যাল সাব ডিভিশনসটা যদি 20 থাকে, তাহলে স্পেসিফিক ওই ফেসটা কিন্তু হয়ে যাচ্ছে এনগনের মধ্যে, মানে ওই ফেসটা আমাদের 20টা ভার্টেক্স বা 20টা এজ নিয়ে তৈরি হচ্ছে। কোন ফেসটাকে আমি বলতে পারলাম, যেটা আর কি বলতে পারো যে বেস বা টপে যে ফেসটা থাকে বা বেসে যে ফেসটা থাকে ওই ফেসটা, মানে ওই ঢাকনার মতো যে ঢাকনার জায়গাটা মতো, কাজ করে। একদম রাইট। ওই যে ফেসটা, ওই ফেসটা হচ্ছে এনগনের মধ্যে পড়ে যাচ্ছে। ওটা কিন্তু আচ্ছা কোয়াড নয় বা ট্রায়াঙ্গেলও নয়, ওই স্পেসিফিক ফেসটা কোয়াডও নয় ট্রায়াঙ্গেলও নয়, ওটা কিন্তু এনগনের মধ্যে পড়ছে, মানে মোর দ্যান 4 এজেস অর 4 ভার্টেক্সেস। ঠিক আছে, বাট যেটা বলতে পারো যেগুলো আর কি আমাদের ভার্টিক্যালি দাঁড়িয়ে আছে, মানে সাইড সারফেসের ওই যে সিলিন্ডারটার সাইড যে সারফেসেসগুলো রয়েছে, ওই সারফেসগুলো কিন্তু বলতে পারো একদম প্রপার কোয়াডে থাকছে।
কিন্তু ওই যে ঢাকনাটা বা ওর যে তলাটা বেসটা সেটা কিন্তু আমাদের কোয়াডে থাকছে না, সেটা কি হয়ে যাচ্ছে এনগনের মধ্যে পড়ে যাচ্ছে। তো ওই যে ঢাকনাটাকে এবারে ধরো আমি চাইছি এবারে ওই এনগনটাকে অ্যাভয়েড করবো কি করে। তো এনগনটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের কি করতে হবে, ওই যে ওপরে যে ঢাকনার পার্টটা আমাদের তো অনেকটা দেখতে পাচ্ছি ব্যাপারটা ফাঁকা রয়েছে, আমরা কি করব মাল্টিকাট টুল দিয়ে ঠিক অপোজিট ভার্টেক্সগুলোকে কানেক্ট করে দেবো। তাহলে ওই ওপরটা আস্তে আস্তে ব্যাপারটা আমাদের কোয়াডে কনভার্ট হয়ে যাবে ফেসটা। ঠিক আছে, বুঝতে পারলাম হ্যাঁ স্যার। তাহলে কোয়াড ট্রায়াঙ্গেলের এনগনের ব্যাপারটা যে কী জিনিস হতে পারে। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট একটা কোশ্চেন অ্যান্সারে যাই। আচ্ছা, এখানে কি বলছে, হোয়াট ইজ ইউভি ম্যাপিং। তো ইউভি ম্যাপিং নিয়ে ব্যাপারটা একটুখানি সবারই, আমি কিছু স্টুডেন্টদের জানি যারা ইউভি ম্যাপিং নিয়ে খুবই কনফিউজ থাকে, অনেকেরই হয়, কেন জিনিসটা খুবই একটু কমপ্লেক্স, একটু বুঝতে সময় লাগে, বাট একবার বুঝে গেলে ইউভি ম্যাপিংয়ের মতো সোজা জিনিস কিন্তু কিছু হয় না। ঠিক আছে, মানে এই জিনিসটাকে খুবই তোমরা মানে কি বলবো একদম ইজিলিভাবে নেবে, কীরকমভাবে একটা খাতার মলাট, ওকে, বা একটা বোতল আছে, সেই বোতলের ওপরে ধরো তুমি একটা থামস আপ বা স্প্রাইটের কিছু মানে একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ, তো দেখবে ওই বোতলের গায়ে একটা লেভেল র্যাপ করা থাকে। তো ওই জিনিসটা যেভাবে র্যাপ করা থাকে, ওই র্যাপিংটা আমি যদি খুলে দিই, ওটাই হচ্ছে ইউভি ম্যাপিং। একদম খুব সিম্পল। আজকে তোমার বইটা আছে, বইয়ের ওপর একটা কভার আছে, ওকে, ওই কভারটাকে আমি যদি খুলে দিই, খুলে আমি ধরো পিন থেকে খুলে আমি সুন্দরভাবে একটা টেবিলের ওপরে খুলে ব্যাপারটাকে ছাড়িয়ে রেখে দিলাম, তো এটাকে বলা হচ্ছে ইউভি ম্যাপিং। ঠিক আছে, তো কি বলছে, ইউভি ম্যাপিং ইজ দ্য প্রসেস অফ প্রজেক্টিং আ 3D মডেল অনটু এ 2D প্লেন। আমি কি বললাম, যে ওই ধরো বোতলটা আছে বা একটা খাতা বা বই আছে, বই মানে কি, বই মানে নিশ্চয়ই তার একটা হাইট আছে, তার একটা উইথ আছে, তার একটা বলতে পারো যে লেন্থ আছে, এটা 3D মডেল, 3D তিনটে অ্যাক্সিস আমি তোমাদের বললাম। তো সেখান থেকে আমি কি করছি, শুধুমাত্র কভারটা মানে মলারটাকে আমি কি করছি খুলে ওটাকে একটা 2D প্লেন মানে আমি যেটাই বললাম এক্সাম্পল কি, একটা টেবিলের ওপরে আমি খুলে রেখে দিলাম। তো ওই জিনিসটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইউভি ম্যাপিং। ঠিক আছে, তো কি বলছে, ইউভি ম্যাপিং is the process of projecting a 3D model onto a 2D plane so that textures can be applied accurately. ঠিক আছে, অ্যাকচুয়ালি কেন এখানে টেক্সচার্সটাকে কেন আমরা অ্যাকুরেটলি মানে ইউভি করার পরই আমরা দিতে পারি, কেন দিতে পারি, এই কারণেই যখন আমরা ধরো একটা টেক্সচারকে ডাউনলোড করি আর সেটা ফটোশপ থেকে জেনারেট করি, তখন সেটা কি থাকছে, একটা বলতে পারো যে 2D প্লেনে থাকছে, আর একটা বলতে পারো সেই যে টেক্সচারটা শুধুমাত্র হাইট অ্যান্ড উইথ থাকে, তার কোনো ডেপথ থাকে না। রাইট, যখন আমরা ফটোশপ থেকে ধরো একটা ফটোশপে একটা আমরা পেজ নিলাম, একটা হোয়াইট পেজ নিলাম, তার উপরে কিছু ড্রয়িং করলাম বা কিছু টেক্সচার সেখানে বানালাম, সেটাকে আমি জেপেগ বা পিএনজিতে এক্সপোর্ট করে যখন নিচ্ছি, তখন সেটা একটা বলতে পারো একদম সুন্দর একটা 2D একটা প্লেন, তাই তো, যারা শুধুমাত্র হাইট আছে আর উইথ আছে। এবার আমরা কি করব, ওই 2D প্লেনটাকে বা 2D ইমেজটাকে একটা 3D মডেলের ওপরে চাপিয়ে দেবো, লাইক র্যাপ করে দেবো। বলতে পারলাম? হ্যাঁ স্যার। হুম, তো এখানে হচ্ছে তারপরে ব্যাপারটা কি বলছে, দ্য ইউ অ্যান্ড ভি কোঅর্ডিনেটস রিপ্রেজেন্ট দ্য হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল অ্যাক্সেস অফ দ্য টেক্সচার। তো এখানে বোঝাই যাচ্ছে যে এখানে ইউটা কি বলতে চাইছে, ইউ অ্যাকচুয়ালি বলছে এখানে হরাইজন্টাল মানে ইউ ফর এক্স, আর ওয়াই ভি ফর ভার্টিক্যাল ইজিক্যাল টু ওয়াই, মানে ইউ হচ্ছে এক্সকে রিপ্রেজেন্ট করছে আর ভিকে ওয়াইকে রিপ্রেজেন্ট করছে। তো এই যে স্পেসিফিক যে টার্মগুলো, ঠিক আছে, এইগুলোকে তোমরা একটুখানি ইন্টারভিউ যাওয়ার আগে অবশ্যই এই জিনিসগুলোকে একটুখানি গো থ্রু করে যাবে। আজকে ঝপ করে তুমি যখন তোমাকে কেউ জিজ্ঞেস করবে হোয়াট ইজ ইউভি ম্যাপিং, তো তুমি ওইখানটা না মানে তুমি জানো, তুমি আজকের একটা যদি তোমাকে একটা বোতলের মডেল দিয়ে দেওয়া হয়, তুমি ইজিলি সেইটার ইউভি ম্যাপিং করে দিতে পারবে, বাট তুমি কোথায় আটকে যাচ্ছ তুমি বলতে পারছো না। তো সেটাকে জাস্ট কয়েকটা ওয়ার্ডের ব্যাপার। UV mapping is the process of projecting a 3D model onto a 2D plane so that textures can be applied accurately. The U and V coordinates represent horizontal and vertical axis of the texture. ব্যাস, ছোট্ট একটুখানি পার্ট। ওকে, তো এই জিনিসগুলোকে একটু তোমরা
বলতে পারো যে একটু পড়াশোনা করে যাও, তাতে কি হবে তোমার যে একটা বলতে পারো যে ভালো ইমপ্রেশনস তোমার মধ্যে তৈরি হবে, যে না তুমি তোমার কাজটার উপর একটা কনফিডেন্স তোমার মধ্যে আছে। ঠিক আছে, দেন তো ইউভিটা নিয়ে আশা করি ব্যাপারটা একটু ক্লিয়ার করতে পেরেছি। আমি টেকনিক্যাল পার্টে অবশ্যই যাচ্ছি না, কিভাবে ইউভি করতে হয় আমি অবশ্যই এই জায়গাটায় আমি আসবো না, সেটা তোমাদের ক্লাসে তোমরা করবে। আমি জাস্ট তোমাদের একটু গো থ্রু করে দিচ্ছি, তুমি এই ইউভি ম্যাপিং কেউ যদি জিজ্ঞেস করে তো সেই জিনিসটাকে কীরকমভাবে তুমি হ্যান্ডেল করবে। ওকে, দেন আসছে কি, হোয়াট ইজ পিভিআর টেক্সচারিং। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? আছে তো সবাই? আমি অ্যাকচুয়ালি কোনো রেসপন্স পাচ্ছি না কারোর কাছ থেকে। হ্যালো? হ্যাঁ হ্যাঁ, একটু রেসপন্স করো, আমি তাহলে হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে। আচ্ছা, তো হোয়াট ইজ পিভিআর টেক্সচারিং। ওকে, তো টেক্সচারিং সবাই করি আমরা, প্রসিডিউরাল প্রসেসও করি, বা ওখানে আমরা কি বলে পেন্ট, সাবস্টেন্স পেন্টারে পেন্ট করেও আমরা সেই জিনিসটাকে এক্সপোর্ট করেও মায়াতে এনে রেন্ডার করছি। তো এখানে যদি জব করে তোমাকে বলে হোয়াট ইজ পিভিআর টেক্সচারিং, পিভিআর মানে কি? পিভিআর স্ট্যান্ডস ফর ফিজিক্যালি বেসড রেন্ডারিং। লাইক তোমরা যদি পলিহেভেন অর শেয়ার টেক্সচার্স এইরকম কিছু সাইটস, যেগুলো আর কি খুবই পপুলার সাইটস আমাদের টেক্সচার্স ডাউনলোড করার জন্য, যেখানে আমরা খুবই রিয়েলিস্টিক আমরা টেক্সচার্স পাই, বিভিন্ন বলতে পারো যে একটা প্লাস্টিক থেকে শুরু করে, মেটাল থেকে শুরু করে, ফ্যাব্রিক থেকে শুরু করে, ডিফারেন্ট ডিফারেন্ট মানে প্রচুর, মানে বলে আমি শেষ করতে পারবো না, নানা রকমের আমরা টেক্সচার পাই। তো এই টেক্সচারগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় পিভিআর টেক্সচার, যেগুলো আর কি ফিজিক্যালি বেসড রেন্ডারিং। তো এই টাইপের টেক্সচারগুলোর ওপর যখন আমরা লাইট রেন্ডার করব, তো তাতে কি হবে, খুব সুন্দর আমরা একটা বলতে পারো যে রিয়েলিস্টিক আউটপুট পাই। কেন রিয়েলিস্টিক আউটপুটটা পাই? কেননা এই যে টেক্সচারগুলো যখন আমরা ডাউনলোড করি, তার মধ্যে তোমরা দেখবে এই যে স্পেসিফিক বেস কালার, রাফনেস ম্যাপ, মেটালিক ম্যাপ, নর্মাল ম্যাপ, অ্যাম্বিয়েন্ট অক্লুশন, এই টাইপের যে ম্যাপগুলো কিন্তু ওরা দিয়ে দেয়। কখন আমরা এই মানে পিভিআর, একটা টেক্সচারকে কখন আমরা পিভিআর আমরা বলবো, এই যখনই আমরা দেখতে পাবো যে ওই টেক্সচারটার মধ্যে, টেক্সচার সেটটার মধ্যে এই এই স্পেসিফিক যে ম্যাপগুলো আমার অ্যাভেলেবেল থাকছে, তখনই আমরা যেই জিনিসটাকে পিভিআর টেক্সচার, অ্যাজ এ পিভিআর টেক্সচার আমরা বলতে পারি। ধরো তুমি জাস্ট সাপোজ একটা গুগলে গেলে, জাস্ট গুগলে গিয়ে তুমি যে কোনো একটা টেক্সচার সার্চ করলে, লাইক কোনো সিমলেস ফ্যাব্রিক টেক্সচার, ঠিক আছে, তুমি ওখানে কি পাবে, তুমি ওখানে পাবে একটা বেস কালারের ম্যাপটা তুমি পাবে, মানে তুমি শুধুমাত্র এই কালারটা পাবে, তুমি আর কিছু পাবে না, কিন্তু তুমি না রাফনেস পাবে, না মেটালিক পাবে, না নর্মাল পাবে, না অ্যাম্বিয়েন্ট অক্লুশন পাবে। তো ওটাকে আমরা অ্যাজ এ ফিজিক্যাল বা পিভিআর টেক্সচার বলতে পারি না। ঠিক আছে, কখন আমরা বলবো, যখন ওই স্পেসিফিক টেক্সচারটার এই এই স্পেসিফিক যে আমি মেনশন করে দিয়েছে বেস কালার, রাফনেস, মেটালিক, নর্মাল, এই ম্যাপগুলো আমরা পাবো এবং সেগুলোকে মায়াতে আমরা অ্যাসাইন করব, তখনই তারপরে যখন আমরা লাইট দেব, লাইট দিয়ে রেন্ডারটা বার করব, সেই যখনই আমরা একটা বলতে পারো যেটা খুবই রিয়েলিস্টিক আউটপুট আমরা কিন্তু পাবো। নইলে কিন্তু কখনই ওই জিনিসটা, সেই রিয়েলিজমটা কিন্তু ফুটে আসবে না। মানে ধরো তুমি একটা গুগল থেকে সিমলেস টেক্সচার ডাউনলোড করলে, সেটা তুমি আমাদের মায়ার বেস কালারের মধ্যে তুমি ফেললে, দেন তুমি রাফনেস, তার মেটালিক, তার নর্মালকে তো তুই কিছু করা যাবে না, তুমি রাফনেস আর মেটালিকটাকে তুমি ম্যানুয়ালি কিছু ভ্যালু দিয়ে 0.6 0.7 এরকম করে কিছু একটা ভ্যালু দিয়ে একটা রেন্ডার আউটপুট বার করলে, ঠিক আছে, ওটাকে তুমি পাশে রাখো। দেন তুমি ওই স্পেসিফিক যে রেন্ডারটা, মানে ওই স্পেসিফিক যে রেন্ডার বলছি, ওই স্পেসিফিক যে টেক্সচারটা রয়েছে, এই টেক্সচারটার সমস্ত যে ম্যাপগুলো, লাইক বেস কালার, রাফনেস, মেটালিক, নর্মাল, সমস্ত কিছুকে অ্যাপ্লাই করে তুমি তার রেন্ডারটাকে পাশাপাশি এবার কম্পেয়ার করে যদি দেখো, তুমি দেখবে হিউজ ডিফারেন্স থাকবে। তার যে ফিলটা, সেই টেক্সচারটা বা তার যে এই শেডিংয়ের যে ফিলটাই অন্যরকম হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই পিভিআর আমাদের টেক্সচারিং বা ফিজিক্যাল বেস রেন্ডারিং যে টেক্সচারগুলো হয়, খুবই রিয়েলিস্টিক আমাদের আউটপুটটা দেয়। ঠিক আছে, তো হোয়াট ইজ পিভিআর টেক্সচারিং? তো পিভিআর স্ট্যান্ডস ফর, প্রথমে বলবে পিভিআর স্ট্যান্ডস ফর, অবশ্যই পিভিআরটা যেহেতু আমাদের একটা শর্ট ফর্ম, প্রথমে তোমাকে বলতে হবে, ওই জন্য পিভিআর স্ট্যান্ডস ফর ফিজিক্যাল বেস রেন্ডারিং। ইট ইজ আ ওয়ার্কফ্লো দ্যাট সিমুলেটস হাউ লাইটস ইন্টারেক্ট উইথ দ্য রিয়েল ওয়ার্ল্ড মেটেরিয়াল ইউজিং টেক্সচার ম্যাপ সাচ অ্যাজ বেস কালার, রাফনেস, মেটালিক, নর্মাল ম্যাপ, অ্যাম্বিয়েন্ট অক্লুশন। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিছুটা একটু তোমাকে বলতে পারো যে একটু মুখস্থ করে যাওয়াটাই বেটার।
যখন তুমি ইন্টারভিউতে যাবে এই স্পেসিফিক কিছু কিছু টার্ম কিছু কিছু খুব বেসিক কোশ্চেন্সগুলো একটুখানি গো থ্রু করে যাবে, তাতে তোমার একটা কনফিডেন্স অবশ্যই একটা বিল্ড আপ থাকবে। আজকের এই জিনিসগুলো তোমরা জানো, আজকের বেস কালার তোমরা কোথায় কোন নোডে গিয়ে বেস কালারটাকে তোমাকে কানেক্ট করতে হবে, এআই স্ট্যান্ডার্ড সার্ভিস নিতে হবে, তারপর আমি বেস কালারে গিয়ে আমি বেস কালারটাকে অ্যাড করে দেবো, রাফনেস ম্যাপে আমি রাফনেসটাকে ফেলে দেবো, মেটালিকটাকে ফেলে দেবো। তো এরকমভাবে আমরা লোড করে দেবো এবং সেটা রিয়েল মানে আমি লাইটিং করে আউটপুটও বার করে নেবো। বাট যখনই কেউ তোমাকে জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ প্রিভিয়ার টেক্সচারিং, তুমি ওই জায়গাটা একটু গুছিয়ে বলতে পারবে না, তখনই তুমি তোমার মতো মানে সেই যে ইন্টারভিউয়ার থাকবে তখন মনে হবে না তুমি ওই জিনিসটা নিয়ে কনফিডেন্স বা তুমি জিনিসটা ঠিক প্রপারলি জানো না। ঠিক আছে, তো এই জায়গাটাই একটা কমিউনিকেশন গ্যাপ বা একটা গ্যাপ তৈরি হয়ে যাবে যে না তুমি সেই জায়গাটা ঠিক ফুলফিল করতে পারছো না। তো সেই জন্য এই জিনিসগুলোকে অবশ্যই একটুখানি তোমরা গো থ্রু করে রাখবে যে কি হয় অ্যাকচুয়ালি, হোয়াট ইজ প্রিপিয়ার টেক্সচারিং, হোয়াট ইজ ইউবি ম্যাপিং। আজকে যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি তাকে সব করে ছোট্টভাবে যদি একটুখানি অ্যান্সার দিতে পারো, সেইভাবে নিজেকে একটু প্রিপেয়ার সবসময় করে রাখবে। ওকে, আচ্ছা, দেন কি আসছে? তো এটা আশা করি বোঝাতে পেরেছি। প্রিপেয়ার টেক্সচারিং নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। আচ্ছা, ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি কারোরই কোনো কোশ্চেন্স নেই। আচ্ছা, দেন কি আসছে? হোয়াট ইজ অ্যাম্বিয়েন্ট অক্লুশন। ওকে, তো হোয়াট ইজ অ্যাম্বিয়েন্ট অক্লুশন? অ্যাম্বিয়েন্ট অক্লুশনটা হচ্ছে এটা একটা খুব সফট শ্যাডো বলতে পারো, যেটা আর কি আমাদের বিভিন্ন মানে যে ভাঁজগুলো থাকে, ভাঁজ ইন দ্য সেন্স বলছি কোনো একটা মডেল আছে, সেই মডেলটা কোনো খাঁজ আছে, একটা কর্নার আছে, তো সেই কর্নারগুলোতে খুব সফট শ্যাডো ক্রিয়েট হয়। ঠিক আছে, সেই জিনিসগুলোকে খুব সুন্দর একটা ওই শ্যাডোটাকে আমরা এও পাস বলে থাকি, যেটা আমাদের লাইট রেন্ডারের মধ্যে পড়ে। এও পাস আমাদের একটা বার করতে হয়, দেন ওই এও পাসটাকে আমাদের কী করতে হয়, কম্পোজিট করে আমাদের যে বেস কালার যেটা থাকে তার উপরে ওই ইও পাসটাকে ফেলে একটা কম্পোজিট করলে সেই জিনিসটার মধ্যে একটা ডেপথ ক্রিয়েট হয়। ঠিক আছে, তো এখানে এটাই বলছে অ্যাম্বিয়েন্ট অক্লুশন ইজ আ শেডিং টেকনিক, ওকে, দ্যাট simulates the soft shadow found in corners and crevices where light is less likely to reach. It adds depth and realism to the model. ঠিক আছে, তো অ্যাকচুয়ালি কী বলছে এখানে, ওই যেটা বললাম কর্নার কোনো খাঁজ থাকছে বা ক্রিভিকেস বলতে এখানে অ্যাকচুয়ালি কোনো ফাটল টাটল থাকলে ওই সময় ধরো তোমার একটা সারফেস আছে, সেই সারফেসটার মধ্যে একটা ক্র্যাক আছে, ঠিক আছে, ফাটল ধরেছে, তো সেই যে ক্র্যাকটা রয়েছে নিশ্চয়ই সেই ক্র্যাকটার মধ্যে আলো ঢুকতে পারে না, আলোটা ওই জায়গাটা বাঁধা পায়, তো সেই জায়গাটা কী হয় একটু কালো বা শ্যাডো একটা জেনারেট হয়। তো এই জিনিসগুলো কী হয় এও দিয়ে আমাদের ফুটে ওঠে, এও পাসটা না দিলে ওই ক্র্যাকগুলো বা ওই কর্নারের যে শ্যাডোগুলো কিন্তু আসতে চায় না। তো এখানে ওটাই জন্যই বলছে যে হোয়ার লাইট ইজ লেস লাইকলি টু রিচ, ঠিক আছে, ওখানে লাইট কিন্তু পৌঁছাতে পারে না। ইট অ্যাডস ডেপথ অ্যান্ড রিয়েলিজম টু দ্য মডেল। তো ওই যেটা বললাম আর কি, যে মডেলটার মধ্যে একটা ডেপথ তৈরি করবে এবং একটা রিয়েলিজম আনবে। ঠিক আছে, যে ওই আমরা যে অনেক সময় বলি না যে লাইটিংটা খুব ফ্ল্যাট লাগছে, লাইক, তো এরকম এই যে টার্মটা ইউজ করা হয় লাইটিংটা ফ্ল্যাট লাগছে, এখানে কিন্তু লাইটের খুব একটা দোষ নয়, লাইট মোটামুটি তুমি যা করছো ঠিকই আছে। অ্যাকচুয়ালি কী হচ্ছে এখানে, তোমার যে মডেলটা আছে সেই মডেলটার মধ্যে লাইটটা এমনভাবে রাখতে হবে সেখানে যেন একটা সুন্দরভাবে ডেপথ আসে, ডেপথ ইন দ্য সেন্স বলতে পারো একটা শেডিং ক্রিয়েট হয়, যে লাইটের মধ্যে একটা লাইট অ্যান্ড শ্যাডোর যেন সবসময় একটা কম্বিনেশন থাকে। যখনই ধরো তোমরা একটা মডেলের ওপর লাইট করছো, তো সেই ক্ষেত্রে কী হয় একটা হাইলাইট, একটা মিড টোন এবং একটা শ্যাডো এরিয়া, এই জিনিসটাকে সবসময় খেয়াল রাখবে, তখনই কী হবে সেই জিনিসটার মধ্যে একটা বলতে পারো 3D এফেক্ট আমরা দেখতে পাবো, নইলে কিন্তু সেই জিনিসটা মনে হবে একটা 2D একটা সারফেস। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে একটুখানি খেয়াল রেখে আমাদের অবশ্যই প্র্যাকটিক্যালের কাজগুলো করতে হবে এবং এই জিনিসগুলোকে অবশ্যই একটুখানি আমাদের বলতে পারো যে ভার্বালি এই জিনিসগুলোকে একটুখানি মাথায় রাখতে হবে। কেউ যদি জিজ্ঞেস করে হঠাৎ করে হোয়াট ইজ অ্যাম্বিয়েন্ট অক্লুশন, আমাদের এরকমভাবে জিনিসটাকে অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, দেন কি বলছে, হোয়াট ইজ এইচডিআরআই লাইটিং। তো এইচডিআরআই লাইটিং কি? এইচডিআরআই লাইটিং হচ্ছে হাই ডাইনামিক রেঞ্জ ইমেজ। তো এইচডিআরআই আশা করি মোটামুটি সবাই জানো কীরকম দেখতে হয়।
কি এরকম কেউ আছো যে HDRI ইমেজটা কীরকম দেখতে হয় জানো না, বলতে পারো? হ্যালো, কেউ কি জানো না, এরকম কেউ আছো HDRIটা কেমন দেখতে হয়? হ্যালো, হ্যাঁ তোমার কথাটা বোঝা গেল না, খুব নয়েজ আসছে। জানি স্যার, জানি। জানো তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ধরে নিলাম সবাই HDRI ইমেজটা কীরকম দেখতে হয় জানো। ঠিক আছে, তো এবার এই যে HDRI ইমেজটা কিন্তু খুবই একটা মানে বলতে পারো যে ইম্প্যাক্টফুল লাইট যখন আমরা লাইটিং করছি। তো ওভারঅল একটা বলতে পারো যে ইনডিরেক্ট লাইট সোর্স হিসেবে আমরা HDRI লাইটটাকে ইউজ করে থাকি। তো যখন এখানে কি বলছে, HDRI হাই ডাইনামিক রেঞ্জ ইমেজ লাইটিং ইউজ আ প্যানারোমিক ইমেজ containing lighting information to illuminate a scene realistically. It provides natural reflection and accurate environmental lighting. ঠিক আছে, এখানে কি বলছে যে এই যে লাইটটা একটা প্যানোরামিক ইমেজ, ঠিক আছে, প্যানোরামিক ইমেজ বলতে এটা 360 ডিগ্রি একটা ইমেজ, যেটার মধ্যে কিছু লাইটিং ইনফরমেশান, যে ধরো লাইট এখানে ধরো একটা ডিরেক্ট লাইট থাকে, ধরো কোনো সামথিং এরকম একটা তোমার কাছে ইমেজ আছে যেখানে একটা খুব বলতে পারো সানি ওয়েদার, খুব ঝলমলে একটা সানি ওয়েদার আছে, যেখানে একটা সূর্য আছে এবং তার সাথে সাথে তার চারিপাশে একটা মেঘলা মেঘ আছে, তার আমাদের যে আকাশের যে নীল আলো সেই যে আলোটা রয়েছে, তো সমস্ত আলোগুলোর একটা গ্যাদারিং এই ইনফরমেশান এর মধ্যে থাকে। তো ওই লাইট সোর্স থেকে কি হয়, লাইট এমিট হয়, সেটা কি কোথায় রিফ্লেক্ট করে, আমাদের যে ধরো অবজেক্টটা থাকছে বা আমাদের যে এক্সটেরিয়ার থাকছে সেটার ওপরে সেই লাইটগুলো রিফ্লেক্ট করে আমাদের কাছে আউটপুটটা আসে। ঠিক আছে, তো ধরো সাপোজ তোমার কাছে একটা স্টিলের বোতল আছে, ঠিক আছে, বা একটা কাঁচের গ্লাস আছে। তো ওই কাঁচের গ্লাসটাকে তুমি মায়া সিনের মধ্যে তুমি রাখলে, কাঁচের গ্লাসটার ওপরে একটা গ্লাস মেটেরিয়াল তুমি দিয়ে দিলে, দিয়ে তুমি জাস্ট একটা ধরো 3 পয়েন্ট লাইটিং বা একটা সিম্পল একটা 2 বা 3টে এরিয়া লাইট দিয়ে তুমি রেন্ডার করলে, তো দেখবে ওই জায়গাটা সেই ফিলটা আসে না, মানে একটা কাঁচের গ্লাস, ঠিক আছে, এটা কাঁচের গ্লাসের যে মানে বলতে পারো যে আউটপুটটা, যে তার রিফ্লেকশনসগুলো কিন্তু আমরা দেখতে পাই না। লাইক কেমন লাগে, কাইন্ড অফ মনে হচ্ছে যেন ওই যে কাঁচের মানে কাঁচের গ্লাসটা যেখানে রয়েছে তার সারাউন্ডিংয়ে কিচ্ছু নেই। ঠিক আছে, সারাউন্ডিংয়ে কিচ্ছু নেই, অ্যাকচুয়ালি কিছুই নেই, শুধুমাত্র ওই কয়েকটা ধরো আমি যদি 2 বা 3টে লাইট রাখি, ওই লাইট বাদ দিয়ে কিছুই থাকে না, পুরো জায়গাটা পুরো ব্ল্যাঙ্ক স্পেস থাকে। তো ওই জায়গাটায় আমরা কি করতে পারি, আমরা একটা HDRI বা আমাদের স্কাইডোম লাইটে একটা HDRI ইমেজ ইনপুট দিতে পারি। তাতে কি হবে, ওই যে HDRI ইমেজের মধ্যে যে যে বলতে পারো যে ইমেজে যে যে অবজেক্টগুলো থাকছে, বাড়ি ঘর গাড়ি যা হোয়াট এভার ইট ইজ, যাই থাকুক না কেন, সেই সমস্ত অবজেক্টগুলোর রিফ্লেকশন আমরা ওই স্পেসিফিক কাঁচের গ্লাসটা বা কোনো সফট বলতে পারো যে কোনো স্মুথ সারফেসের কোনো অবজেক্ট যদি থাকে, সেই সারফেসের উপরে আমরা রিফ্লেকশনটা দেখতে পাই এবং তাতে কি মনে হয়, সেই রিফ্লেকশনটা দেখে ওই অবজেক্টটা খুবই রিয়েলিস্টিক, খুব দেখতে তখন আমাদের ভালো লাগে। ঠিক আছে, এটা কাইন্ড অফ বলতে পারো যে লুক ডেভেলপমেন্টের পার্টের মধ্যে পড়ে, যে কোনো একটা তোমার কাছে অবজেক্ট আছে, তো একটা তুমি সিম্পল কোনো একটা প্রপসকে দেখাচ্ছ, লাইক কোনো অ্যাডভার্টাইজমেন্টের জন্য তুমি সিঙ্গেল একটা প্রপসকে তুমি রেন্ডার আউটপুট বার করতে চাইতো, তো সেই ক্ষেত্রে যদি খুব জিনিসটা যদি বলতে পারো খুব হাই স্পেকুলার বা বলতে পারো স্মুথ সারফেস, খুব স্মুথ সারফেস বলতে পারো যে ব্যাপারটা খুবই চকচক করছে, এই টাইপের কোনো যদি অবজেক্ট থাকে, তো সেই ক্ষেত্রে HDRI কিন্তু খুবই ইউজফুল একটা টেকনিক, যেখানে আর কি আমরা একটা খুব রিয়েলিস্টিক রিফ্লেকশন আমরা দেখাতে পারি। ঠিক আছে, তো এই জন্যই এটাই বলছে যে ইট প্রোভাইডস ন্যাচারাল রিফ্লেকশনস অ্যান্ড অ্যাকুরেট এনভায়রনমেন্টাল লাইটিং। ঠিক আছে, তো HDRI লাইটিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের লাইট পার্টের জন্য। দেন হোয়াট ইজ 3 পয়েন্ট লাইটিং? তো 3 পয়েন্ট লাইটিংটা এই যে বলেই দিচ্ছে যে তোমাদের একদম সুন্দরভাবেই, যে কি লাইট, ফিল লাইট, ব্যাক লাইট। এখানে কি লাইটের কী কাজ, এখানে যে মেন লাইট সোর্স, ফিল লাইটের কী কাজ, যে কি মেন লাইট থেকে যে আমাদের শ্যাডোটা ক্রিয়েট হচ্ছে, সেই শ্যাডোটাকে মিনিমেস্টিক করার জন্য, বা সেই শ্যাডোটার যে হার্স মানে একটা বলতে পারো যে খুব ডিপ ব্যাপারটা থাকে, সেই ডিপনেসটাকে একটু কমানোর জন্য আমরা ফিল লাইটটা ইউজ করে থাকি।
অ্যান্ড ব্যাকলাইট কি বলছে, সেপারেটস দ্য সাবজেক্ট ফ্রম দ্য ব্যাকগ্রাউন্ড, মানে যে আমাদের মডেলটা রয়েছে সেটার সাথে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, ব্যাকগ্রাউন্ডে সেটা কোনো বলতে পারো যে একটা সিঙ্গেল কোনো বা সিম্পল কোনো প্লেনও হতে পারে বা কোনো একটা এক্সটিরিয়ার সেটও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে যে গ্যাপটা আজকের আমাদের যে ধরো অবজেক্টটা বা মডেলটা রয়েছে এবং পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে তার মধ্যে যে গ্যাপটা আছে, সেই গ্যাপটাকে তুলে ধরার জন্য আমরা একটা ব্যাকলাইট দিয়ে থাকি। তো এটাই এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এবার ধরো এই যে যেটা এই যে স্পেসিফিক আমি যে কোশ্চেনারিজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, এই জিনিসগুলো কিন্তু তোমরা প্র্যাকটিক্যালি কাজ করছো, প্র্যাকটিক্যালি তোমাদের এইগুলো সমস্ত নলেজ আছে। আজকে ধরো কি লাইট কোথায় তোমাকে প্লেস করতে হবে, ফিল লাইটটা কোথায় প্লেস করতে হবে, ব্যাক লাইটটা কোথায় প্লেস করতে হবে, ওই স্পেসিফিক ওই জায়গাগুলো আমি আসছি না। আমি তোমাদের বলতে চাইছি যে অ্যাকচুয়ালি এইগুলো কি, ব্যাকলাইট জিনিসটা কি, কেন আমরা কাজ করি, কেন আমার কোশ্চেনটা সবসময় এইখানে থাকবে। একটা ইন্টারভিউ সেশনে তোমাদের কাছে যখন আসবে তখন তোমাদের কাছে একটাই কোশ্চেন আসবে যে কেন কেন আমরা ইউজ করব, বা এটা ইউজ করার কারণ কি, তোমাদের কাছে এই কোশ্চেনটা বারবার আসবে। তো সেই জায়গায় তোমাদের ফান্ডামেন্টালটা সবসময় স্ট্রং থাকতে হবে। আজকের ওই কোনো রকম একটা মানে জাস্ট একটা লাইট ফেলে দিলাম, লাইট ফেলে দিয়ে এন্টার করে দিলাম, হয়ে গেল না, ওটা একদমই নয়। আমার প্রত্যেকটা কাজের পিছনে নিশ্চয়ই একটা ভ্যালিড রিজন থাকবে। আজকের আমি এই লাইটটাকে ফেলছি বা আমি আজকের এই টেক্সচারটাকে এরকমভাবে দেখাচ্ছি, তো কেন দেখাচ্ছি, অবশ্যই এই কেনর উত্তরটা সবসময় তোমরা রেডি রাখবে। ধরো আজকে তোমাদের কাছে একটা টেস্ট ফাইল দিল, সেই টেস্ট ফাইলটার উপরে তোমাদের একটা লাইটিং, আমি জাস্ট অ্যাজ এ এক্সাম্পল বলছি, একটা লাইটিং তোমাদের করতে বললো। এবার লাইটিংটা যখন তুমি করছো তো নিশ্চয়ই ধরো একটা তুমি কোনো মুড সিলেক্ট করে নেবে, নয় সেটা খুব সানি ওয়েদার অর কোনো ক্লাউডি ওয়েদার অর কোনো বলতে পারো যে নাইট টাইমে কোনো একটা সিন তুমি লাইট করছো। তো সেটা তুমি কেন করলে, এবার স্পেসিফিক ওই লাইটটা করার সময় যে যে লাইটগুলো তুমি প্লেসমেন্ট করছো সেই লাইটগুলো তুমি কেন ওখানে রাখলে, সেই টাইপেরও কিন্তু অনেক সময় তোমাকে কোশ্চেন ফেস করতে হতে পারে। আজকে তুমি যখন ওই যে ধরো টেস্ট ফাইলটা তুমি পাঠাচ্ছ কোম্পানিকে, কোম্পানি যারা সিনিয়র আছে সেই সিনিয়র তারা রিক্রুটার যারা থাকছে বা মানে টেক আর্টিস্টরা যারা থাকছে, তারা কিন্তু ওই ফাইলটা অনেক সময় খুলে একদম তোমার সামনেই খুলে নিয়ে তোমাকে একদম ওই কোশ্চেন ওয়াইজ জিজ্ঞেস করতেই পারে যে তুমি এই যে কাজটা করেছো কেন করেছো, তোমার এই কাজটা করার পিছনে কী থট আছে। ঠিক আছে, তো অবশ্যই এই জায়গাগুলোকে একটুখানি ক্লিয়ার রাখবে সবসময়। ঠিক আছে, বলতে পারলাম? এতদূর এতগুলো যে এই যে টপিকগুলো আমি টেকনিক্যাল পার্টগুলো নিয়ে যে ডিসকাশনসগুলো করলাম, এইটুকুনি জিনিসের মধ্যে কারোর কোনো কোশ্চেন্স যদি থাকে বলতে পারো, কোনো বেজিজাক বলতে পারো, কোনো সেরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তাহলে ধরে নিলাম কারোর কোনো কোশ্চেন নেই। জুনেদ কিছু বলবে কি? না স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, আচ্ছা। তো এইটুকুনি পার্ট গেল আমাদের বলতে পারো যে আমাদের টেকনিক্যাল পার্ট, যেটা আমি বললাম যে ইন্টারভিউ যখন তোমাদের হবে, ইন্টারভিউ রাউন্ডে অনেক সময় এটা, হ্যাঁ আমি বলছি না যে সব সময়ই হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা সবসময় প্রিপেয়ার থাকবে দুটো পার্টের জন্যই, টেকনিক্যাল পার্ট এবং নন টেকনিক্যাল পার্ট। এবার নন টেকনিক্যাল পার্টটা কি, নন টেকনিক্যাল পার্টের মধ্যে আসছে তোমাদের যেটা বললাম একদম স্টার্টিংয়েই, যে তোমাদের যে ধরো বলতে পারো তোমার আইডেন্টিটি, তোমার বলতে পারো যে হিস্ট্রি, তুমি আজকে তোমার বাড়ি কোথায়, তোমার বাড়িতে কে আছে, তোমার এডুকেশন, লাস্ট এডুকেশন কি আছে, তোমার হবিস কি, তোমার তুমি কি ভবিষ্যতে নেক্সট 5 ইয়ারে কী করতে চাও, বা তোমার ভিশন কি, তোমার গোল কি। আজকে তুমি হঠাৎ করে এই যে এই 3D অ্যানিমেশনটাতে এলে, এটার পিছনে রিজন কি, এই টাইপের কিছু কোশ্চেন অ্যান্সার তোমাকে করতে হতে পারে, মানে কোশ্চেন তোমাকে করবে, তোমাকে সেই জায়গাটা একটু ট্যাক্টফুলি অবশ্যই তোমাকে অ্যান্সার্সগুলো দিতে হবে। ঠিক আছে, তো ওই জায়গাগুলো একটু অবশ্যই আমাদের প্রিপেয়ার থাকা উচিত। ঠিক আছে, তো সেখানে আমি কিছু এরকমভাবে কিছু তোমাদের যেরকম আর কি টেকনিক্যাল জিনিসটা দেখালাম, এরকম কিছু টেকনিক্যালের পার্টে কিছু কোশ্চেন অ্যান্সার, তো এখানেও আমি কিছু ওই নন টেকনিক্যাল পার্টেরও কিছু কোশ্চেন অ্যান্সার আমি রেখেছি। ঠিক আছে, তো এই জিনিসগুলো আশা করি তোমরা যদি একটু স্ন্যাপশটই নিয়ে রাখো, যাতে এই জিনিসগুলোকে তোমরা অ্যাজ এ পরে একটু প্রিপেয়ার হয়ে তোমরা ইন্টারভিউর জন্য রেডি হয়ে থাকতে পারো। ঠিক আছে,
তো যেরকম বলছি আর কি, এখানে ফার্স্ট এই এই যে মানে কোশ্চেনটা ইন্ট্রোডিউস ইউরসেলফ, এটা তোমরা একদম ধরে বেঁধে রাখো, তোমাদের ফার্স্ট কোশ্চেন এটাই আসতে চলেছে, এর বাইরে আসে না। আজকে যখনই কিছু ধরো তুমি আদার্স কোনো, মানে আমি ইন্টারভিউ বলছি না, যে কোনো একটা অচেনা মানুষের সাথে যখন তুমি কথা বলতে যাবে, নিশ্চয়ই তুমি তাকে আগে জানবে না যে তার নাম কি, তার পরিচয় কি। তো সেখানে এইখানে ওই ব্যাপারটাই, আজকে যে ইন্টারভিউয়ার আছে আর তুমি ইন্টারভিউ দিতে এসেছো, তো তোমাদের দুজনের মধ্যে নিশ্চয়ই তোমাকে দুজনকে জানতে হবে। আজকে যে এবারে ব্যাপারটা হচ্ছে যে ইন্টারভিউয়ার অবশ্যই তোমাকে হায়ার করছে, তাকে তোমাকে পুরো ভালোভাবে তোমাকে জানতে হবে, তোমার কতটা এবিলিটিস আছে, তোমার অ্যাটিটিউড কেমরকম, তুমি তাদের এক্সিস্টিং টিমের সাথে ঠিকঠাকভাবে কাজ করতে পারবে কি না, সে এই জিনিসগুলো কিন্তু নোটিস করবে। আজকে তোমার ওই জায়গাটা, তোমার অ্যাটিটিউডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমার পার্সোনালিটিসটা কিন্তু ওই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই জায়গাটায় তোমাকে প্রথমেই এটাই কোশ্চেন আসবে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ। তো এখানে তুমি দেখতেই পাচ্ছ যে স্টার্টিং কী করতে পারো, গুড মর্নিং অর গুড আফটারনুন, যেরকম যে সময় তোমার থাকছে, ইন্টারভিউ থাকছে, সেই টাইম ওয়াইজ তুমি করে নাও অ্যাপ্রোচটা। দেন মাই নেম ইজ, যেটা তোমার XYZ, অ্যান্ড আই এম ফ্রম কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। আই হ্যাভ কমপ্লিটেড মাই লাস্ট, তুমি যেটা আর কি তোমার গ্র্যাজুয়েশন হোক, 12 পাস হোক, মাস্টার্স হোক, যেটা করেছো সেটা তুমি বললে, ঠিক আছে? সিম্পল একটা বেসিক দিয়ে দেওয়া হলো। দেন তুমি তোমার স্কিলে চলে যাবে। এটা হলো তোমার ফার্স্টে, এটা কী ছিল, তোমার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান। দেন আসছে কি তোমার স্কিল। তুমি তোমার যে এই যে তুমি 1.5 বছর বা 2 বছরের যে কোর্সটা করছো, সেই কোর্সের থেকে তুমি কি শিখছো, বা তুমি এই কোর্সটাতে থেকে কি মানে কি ইন্টারেস্টিং জিনিস পেলে। তো এই জিনিসটা প্রথমে, তারপরে তুমি একটুখানি অ্যাপ্রোচ করলে যে I am passionate about animation and design, and I have developed skill in software such as Maya, Substance Painter, Adobe Photoshop. যদি তোমরা আদার্স কিছু জেনে থাকো, লাইক আনরিয়েল, প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস, হোয়াট এভার এটসেট্রা, অনেক কিছুই হতে পারে, তোমাদের সেটা তোমরা তোমার নিজেদের মতো করে অ্যাড করে নেবে। দেন কি বলবে, আই এনজয় ক্রিয়েটিং ক্যারেক্টার অ্যানিমেশনস। অবশ্যই তোমরা তো এখানে অ্যানিমেশনের জবের জন্য অ্যাপ্লাই করছো। আর এবারে তুমি যদি ধরো এই জায়গাটায় কোনো মডেলিং আর্টিস্ট আর টেক্সচারিং আর্টিস্ট আর লাইটিং আর্টিস্ট, এরকমভাবে যদি তুমি এই জায়গাটা যাও, তাহলে ওই জায়গাগুলো তোমাকে একটুখানি এই জায়গাটা মডিফাই করে নিতে পারে। দ্য আই এনজয় ক্রিয়েটিং লাইটিং এফেক্টস অর ক্রিয়েটিং টেক্সচার্স অর ক্রিয়েটিং 3D মডেলস, ঠিক আছে? এরকমভাবে জিনিসগুলোকে একটুখানি মডিফাই করে নেবে। যে টাইপের তুমি যে পোস্টের জন্য ইন্টারভিউ দিতে চাইছো, ঠিক আছে, সেইভাবে জিনিসটাকে তোমাকে কিন্তু একটুখানি এখানটায় সাজিয়ে নিতে হবে। দেন অ্যান্ড কন্টিনিউয়াসলি ইমপ্রুভিং মাই ক্রিয়েটিভ অ্যান্ড টেকনিক্যাল এবিলিটিস, ঠিক আছে? এটা হলো তোমার স্কিল রিলেটেড একটা ইন্ট্রোডাকশান। দেন তোমার এখানে আসছে কি একটা বলতে পারো যে সফট স্কিল, তোমার পার্সোনালিটিস, ওই পার্টটাকে তুমি ইন্ট্রোডিউস করছো। কি বলছো, আই অ্যাম আ হার্ড ওয়ার্কিং, কুইক লার্নার, অ্যান্ড আই এনজয় ওয়ার্কিং ইন এ টিম। I am looking for an opportunity where I can apply my skills, learn from experienced professionals, and contribute to the growth of the organization. ঠিক আছে? মানে এখানে তুমি তোমার এবিলিটিসগুলো বললে, তোমার হার্ড ওয়ার্কিংয়ের কথা বললে, তুমি তাড়াতাড়ি শেখো সমস্ত জিনিসগুলোকে সেটাও বললে, এবং তুমি অ্যাজ এ টিম মেম্বার হিসেবে খুব ভালোভাবে এনজয় করে কাজগুলোকে করবে, সেটাকেও তুমি রিপ্রেজেন্ট করলে, ঠিক আছে? এবং তুমি আমাকে বললে তুমি, হ্যাঁ আমি একটা অপরচুনিটি চাইছি, আমি একটা সুযোগ চাইছি যেখানে আমি এই স্কিলগুলোকে দেখাতে পারি, অ্যাপ্লাই করতে পারি। লার্ন লার্ন ফ্রম এক্সপিরিয়েন্স প্রফেশনালস। অবশ্যই তুমি যখন একটা প্রোডাকশানে ঢুকবে, সেখানে তোমার সিনিয়ররা থাকবে। আজকে তুমি যে জিনিসটা ইনস্টিটিউট থেকে এডুকেশন লেভেলে যে জিনিসটা শিখে যাচ্ছ, সেটা কিন্তু অবশ্যই তোমার ব্যাক সাপোর্ট থাকবে, কিন্তু যখন তুমি প্রফেশনাল একটা জায়গায় ঢুকবে, সেখানকার একটা ওয়ার্কফ্লো থাকবে, সেই ওয়ার্কফ্লোটাকে তোমাকে অ্যাডপ্ট করতে হবে। সেই জিনিসটাকে তুমি যে নেওয়ার জন্য রেডি আছো, সেই জিনিসটাকে তোমাকে বলতে হবে। এবং কি বলছে, অ্যান্ড কন্ট্রিবিউট টু দ্য গ্রোথ অফ দ্য অর্গানাইজেশন। অবশ্যই একটা তুমি যখন কোম্পানিতে ঢুকছো, যেই কোম্পানি যাতে গ্রোথ হয়, আজকের কোম্পানি গ্রোথ হলে তোমারও গ্রোথ হবে, এটা একদম ধ্রুব সত্য। তো সেই কোম্পানির হয়ে তোমাকে, তুমি যে ভাবছো যে হ্যাঁ আমি কোম্পানিতে ঢুকবো এবং কোম্পানি গ্রোথের কথা চিন্তা করব, এবার সে রিক্রুটার সে বুঝেই যাবে আজকে যদি সে তার ইম্প্যাক্টফুল কিছু কাজের জন্য আমাদের অর্গানাইজেশন যদি গ্রোথ হয়, আমি নিশ্চয়ই তার গ্রোথের কথা চিন্তা করব, ঠিক আছে? তো এটা হলো আমাদের সফট স্কিলটাকে আমরা আমাদের পরিচয় দিলাম, ব্যাস এইটুকুনি।
দেন থ্যাংক ইউ গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ। ওকে, তাহলে কী ছিল, প্রথমে আমার নিজের আইডেন্টিটিটাকে আমরা দিলাম, দেন আমার স্কিলটাকে রিপ্রেজেন্ট করলাম, দেন আমার অ্যাটিটিউড বা আমার পার্সোনালিটিসটাকে আমি কী বল ইন্ট্রোডিউস করলাম। ঠিক আছে, ব্যাস এইটুকুনি ছোট্ট একটা পার্টে বেরিয়ে হয়ে গেল। বোঝা গেল জিনিসটা কীভাবে ব্যাপারটাকে রেডি করবে। এবারে দেখো, এই জিনিসটা তোমাদের কাছে আমি একটা টেমপ্লেট তুলে ধরলাম, তোমরা এটাকে নোট করে নাও, স্ক্রিনশট তুলে নাও, এটাকে নিয়ে একটু নিজের মতো করে মডিফাই করো, তুমি নিজের মতো করে একটু কিছু বাদ দাও বা কিছু তুমি অ্যাড করো, তুমি নিজের মতো করে সাজিয়ে নাও, যাতে তুমি যে ভার্সানটাতে তুমি কমফোর্টেবল সেই ভার্সানটা নিয়ে তুমি যাও। আজকে আমি বলবো না কখনই যে তুমি এই মানে এই টেমপ্লেটটাকে এত মুখস্থ করে নিয়ে যাও, একদমই না। আমি তোমাদের কাছে একটা এক্সাম্পল তুলে দিলাম, এইটাকে নিয়ে স্টাডি করো, তুমি কীরকমভাবে নিজের জিনিসটাকে রাখতে চাও অবশ্যই রাখো, বাট প্যাটার্নটাকে এইরকমভাবে রাখো যাতে খুব সুন্দর ছোট্টভাবে ব্যাপারটাকে তুমি হ্যান্ডেল করে নিতে পারো। ওকে, বোঝা গেল? আমি কি নেক্সট টপিকে যাই? এইটুকুনি নিয়ে কারোর কোনো যদি কোনো কোশ্চেন্স থাকে বলতে পারো। হ্যালো, আচ্ছা, তাহলে আমরা নেক্সট টপিকেই যাচ্ছি। আচ্ছা, তো এখানে কোশ্চেনে আরেকটা আসতে পারে যে হোয়াই শুড আই হায়ার ইউ। ঠিক আছে, আজকের যে কোম্পানি আছে বা রিক্রুটার আছে, তো সে তোমাকে জিজ্ঞেস করতেই পারে যে আমি তোমাকে কেন হায়ার করব। তো এখানেও কাইন্ড অফ তুমি বলতে পারো তোমার স্কিলটাকে তুলে ধরতে পারো যে অ্যাজ এ ফ্রেশার আই মে নট হ্যাভ এক্সটেন্সিভ ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, but I have a strong foundation in animation, a positive attitude, and a willingness to learn quickly. ঠিক আছে, I am a hardworking, dedicated, and committed to giving my best to every project. I am confident that I can grow with the company and become a valuable team member. ঠিক আছে, তো এই জিনিসগুলোকে ছোট ছোট করে পার্টে একটু মুখস্থ করেই রাখতে পারো, যাতে জিনিসগুলো তুমি সুন্দরভাবে কনফিডেন্সের সাথে বলে দিতে পারো। ব্যাস এটাই তো শুনতে চাই, মানে আজকের তুমি যে ইন্টারেস্টেড, আজকের তুমি তোমার কাজ নিয়ে ডেডিকেটেড, তুমি তোমার কাজ নিয়ে যে একটা কমিটেড থাকছো যে না আমি কাজটাকে খুব সিরিয়াসের সাথে করব এবং সেটা নিয়ে আমি হার্ডওয়ার্ক করব, তো এই জিনিসগুলো তুমি যদি তুলে ধরো, ব্যাস এটাই তো কোম্পানি আজ তোমার কাছ থেকে চায়। এই জিনিসগুলোকেই তোমরা করে দেবে, মেনশন করে দেবে। ঠিক আছে, দেন কি আসতে পারে, ধরো যে কী বলছে, হোয়াট ইজ ইয়োর লং রেঞ্জ অবজেক্টিভ। তো তুমি ভবিষ্যতে কি ভাবছো বা তোমার দূরের চিন্তাটা কি আছে, তো এই জায়গাগুলোকে তোমাকে একটুখানি হ্যান্ডেল করতে হবে। যেখানে অবশ্যই মাই লং রেঞ্জ অবজেক্টিভ ইজ টু বিল্ড আ সাকসেসফুল কেরিয়ার ইন অ্যানিমেশন, কন্টিনিউয়াসলি ইমপ্রুভ মাই স্কিল, stay updated with industry trends, and grow into a senior animator who can lead projects and create impactful work. ঠিক আছে, তো আজকে তুমি যখন একটা অ্যানিমেশন প্রোডাকশনে যখন ঢুকছো, তো সেখানে ঢুকে নিশ্চয়ই তুমি তোমার কেরিয়ারটাকে গ্রো করতে চাইছো, বা কেরিয়ারটা কখনই গ্রো হবে যখন তোমার স্কিলটা গ্রো হবে। তোমাকে তোমার স্কিলটাকে সবসময় ডেভেলপ করতে হবে। তুমি যে সফটওয়্যারটা শিখছো 5 বছর পর সেই সফটওয়্যারটা আউটডেটেড হতেই পারে, সেই জায়গায় ওই সফটওয়্যারের একটা রিপ্লেসমেন্ট অন্য একটা সফটওয়্যার চলে আসতে পারে। বাট তুমি কি সেই জায়গায় যে না আমি 5 বছর আগে যেটা শিখেছিলাম ওটাই শিখে বসে থাকবো? না, অবশ্যই না। আমাকে কী করতে হবে, সময়ের সাথে সাথে আমাকে যেরকম মার্কেটে যে সফটওয়্যারের ট্রেন্ড চলবে আমাকে সেই সফটওয়্যারটাকে জানতে হবে। তো এই জিনিসগুলোকে সবসময় তোমাকে মেনশন করতে হবে। তো কোম্পানি সবসময় বা রিক্রুটার সবসময় এই টাইপের পজিটিভ অ্যাপ্রোচগুলো কিন্তু শুনতে চায়। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে এরকমভাবে একটু হ্যান্ডেল করে নিও। এগুলোকে পারলে যেটাই বললাম যে টেমপ্লেটগুলোকে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তো এগুলো তোমাদের ইন্টারভিউর সময় খুবই হেল্প হবে। আচ্ছা, দেন কি বলছে, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন আওয়ার কোম্পানি। ঠিক আছে, তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু হয় যে তুমি আমাদের কোম্পানিতে কেন জয়েন করতে চাও। তো এই জায়গাটায় কী অ্যান্সার হতে পারে, এই জায়গাটায় তোমাকে কী করতে হবে, তুমি যখন একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে চাচ্ছ, তো সেই জায়গায় সেই কোম্পানির সম্বন্ধে তোমাকে একটু নলেজ রাখতে হবে। আজকে তুমি কোম্পানির নলেজ কোথা থেকে মানে কোম্পানির সম্বন্ধে কীভাবে কোথা থেকে জানবে। দেখো এখন মোটামুটি তুমি লিঙ্কডইন, গ্লাসডোর এই টাইপের কিছু সাইট আছে
যেখানে তুমি কোম্পানির ধরো এখন কি চলছে, কোম্পানিতে কি প্রজেক্টের কাজ হচ্ছে, বা কোম্পানির নিজস্ব ওয়েবসাইট থাকে, ঠিক আছে, সেই ওয়েবসাইটগুলোতে তুমি যাও, ভিজিট করো, সেই কোম্পানিতে কি কাজ হয়ে গেছে, তারা কি টাইপের কাজ করে, তাদের কাজের কোয়ালিটি কী, তারা পাস্ট কী কী প্রজেক্টের উপরে কাজ করেছে, এই জিনিসগুলোকে একটু স্টাডি করো। দেন ওইগুলোকে নিয়ে তোমার নিজের ইন্টারেস্টটাকে প্রকাশ করো, যে আজকে না, আজকে আমি আপনাদের কোম্পানিতে এই কাজগুলো হয়েছে, তো আমিও চাই এই কাজের মধ্যে আমার কন্ট্রিবিউশনটা দিতে, এবং আমি নিজেকে গ্রোথ করতে পারি, এবং আপনার কোম্পানির সাথেও আমি যেন নিজেকে গ্রোথটাকে কন্টিনিউয়াসলি করতে পারি, এই জিনিসটাকে আমাকে সবসময় মাথায় রাখতে হবে। তো এখানে এটাই বলছে যে এক্সপ্লেন হাউ দ্য কোম্পানিজ রিসেন্ট প্রজেক্ট, যেটা বললাম আর কি, রিসেন্ট প্রজেক্টে কী কী রিসেন্ট প্রজেক্টের উপর কাজ করছে। তো ইন্ডাস্ট্রি ইম্প্যাক্ট, মানে ধরো আজকের ওই কোম্পানিটা আমাদের অ্যানিমেশন ইন্ডাস্ট্রির ওপরে কী কী ইম্প্যাক্ট ফেলেছে, মানে ইম্প্যাক্ট বলতে চাইছি কী কী তার কন্ট্রিবিউশন রয়েছে, কী কী সিরিজ বার করেছে, কী কী মুভি বার করেছে, এই জিনিসগুলো তা তুমি একটুখানি নলেজে রাখো, ঠিক আছে। কানেক্ট ইউর প্রফেশনাল গোলস, তোমার কি গোল আছে, তোমার কেরিয়ারে কি গোল আছে, এই জিনিসগুলোকে কোম্পানি মিশন বা কোম্পানি কি চাইছে, কোম্পানির নেক্সট 5 ইয়ারের কী গোল আছে, সেই জিনিসগুলো কিন্তু তুমি তাদের ওয়েবসাইট দেখলেই বোঝা যাবে, তারা কি টাইপের কাজ করতে চাইছে। তো এই জিনিসগুলোর সাথে একটু তোমাকে ফ্যামিলিয়ার হয়ে রেডি হয়ে যেতে হবে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে খুব জেনেরিক কোশ্চেন অ্যান্সার। তো এগুলো তোমরা একটু বলতে পারো, এগুলোকে নিয়ে একটু পড়াশোনা করো, এগুলোকে নিয়ে একটুখানি রিসার্চ করো, একটু নেট ঘাটো, তুমি দেখবে এই টাইপের অনেক কিছুই তোমরা পাবে। তো যেগুলো আর কি তোমাদের ইন্টারভিউ সেশনের সময় তোমাদের একটু কনফিডেন্স দেবে, ঠিক আছে। তো অবশ্যই ইন্টারভিউ যখন দিতে যাবে কনফিডেন্স রাখবে, একটা পজিটিভ অ্যাপ্রোচ সবসময় রাখবে, একটা বলতে পারো যে এনার্জেটিক ইমপ্রেশন সবসময় রাখবে, যে না, আমি এখানে একটা কাজটা আমরা জয়েন করতে এসেছি, এবং আপনার কোম্পানিতে জয়েন করে আমি আমার স্কিলটাকেও যেরকম ডেভেলপ করব, এবং আপনার কোম্পানির গ্রোথকেও আমি বাড়ানোর চেষ্টা করব, এই যে ব্যাপারটা সবসময় নিজেদের মধ্যে রাখবে যখন একটা ইন্টারভিউ সেশনটা জয়েন করবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এইটুকুনি পুরো সিচুয়েশান, মানে যে কী কী হতে পারে মোটামুটি একটা আইডিয়া তোমাদের দিলাম। তো এই রিলেটেড যদি কারোর কোনো কোশ্চেন্স থাকে বলতে পারো, পুরো ইন্টারভিউ সেশনস নিয়ে, আমাদের টেকনিক্যাল এরিয়া আর নন টেকনিক্যাল এরিয়া, এই পুরো জিনিসটা নিয়ে কারোর কোনো যদি কোশ্চেন্স থাকে বলতে পারো। আচ্ছা, মানে কারোর তাহলে কিছু কোশ্চেন্স নেই আশা করি, ঠিক আছে। তো তাহলে আজকের এই মিটিংটা এখানে আমরা এন্ড করি, যদি কারো কোশ্চেন কিছু না থাকে, ঠিক আছে। ওকে হ্যাঁ স্যার। ওকে, চলো, বাই। হুম।